ক্লাস 7-এর পরমাণু অণু এবং রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আজ আমাদের পড়তে হবে আয়নীয় যৌগ। তো আগের দুটো পার্টে আমি অনেক কিছু পড়িয়েছিলাম, সেগুলো ডিসক্রিপশানে দেখতে পারো, লিঙ্ক আছে। এবার তাহলে আমরা আয়নীয় যৌগ সম্পর্কে জানবো। তাহলে আয়নীয় যৌগ মানে কি, দেখো আমি বলছি, যে কোনো একটা পদার্থ আছে, আমি আগের দিন এগুলো বলেছিলাম, ধরো সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে। তাহলে সোডিয়ামের কটা ইলেকট্রন থাকে, প্রথমে দুটো, তারপরে 8টা, তারপরে একটা। যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ক্লোরিনের কত থাকে, দুটো, তারপরে 8টা, তারপরে 7। এবার দেখো তাহলে এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস, মানে ইলেকট্রনগুলোকে এইভাবে সাজানো হয়। এবার তাহলে এখানে প্রথমে দেখো সোডিয়ামের ক্ষেত্রে শেষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের ক্ষেত্রে শেষে 7টি ইলেকট্রন আছে। তাহলে এবার যে সোডিয়ামের একটি ইলেকট্রন আর এখানে আছে ক্লোরিনের 7টি ইলেকট্রন। এবার মনে রাখবা, যে কোনো একটা পরমাণু সুস্থিত বা স্টেবল থাকার জন্য তার কক্ষে 8টি, শেষ কক্ষে 8টি ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে কি বলছি, একটা পরমাণু সুস্থিত থাকার জন্য তার শেষ কক্ষে 8টি ইলেকট্রনের প্রয়োজন হয়। এবার তাহলে এখানে 8টি যখন হবে শেষে, তখনই সেটা সুস্থিত মানে স্টেবল থাকতে পারবে। এবার এক্ষেত্রে দেখো এখানে একটি ইলেকট্রন আছে, আর এক্ষেত্রে কয়টি, 7টি ইলেকট্রন আছে, দুটোতেই 8টি নাই। তাহলে এখানে কি হবে দেখো, ধরো আমি আরেকটা বলছি, আর্গনের ক্ষেত্রে আর্গন কত হয়, 18, 2, 8 আর কত হবে 8। তাহলে এবার এটাতে দেখো শেষ কক্ষে 8টি ইলেকট্রনই আছে, তার মানে এক্ষেত্রে এটা সুস্থিত থাকে। তার জন্য আর্গন এতটাই সুস্থিত যে আর্গন কোনোদিনও বন্ধন তৈরি করে না, আর্গন একা থাকে। তাহলে এবার দেখো এক্ষেত্রে যে 8টা ইলেকট্রন আছে শেষ কক্ষে, এগুলোতে নাই। তাহলে এবার কি করতে হবে দেখো, এই যে সোডিয়ামের একটা ইলেকট্রন বেশি আছে, সেটা ধরো ক্লোরিনের কাজ চলে এলো, তাহলে একটা ইলেকট্রন বেশি আছে, এখানে কম আছে, তাহলে এটা চলে এলো। তাহলে এবার দেখো এটা কি হয়ে যাবে, তাহলে এবার সোডিয়ামটা হয়ে যাবে দেখো 2 আর কত হয়ে যাবে 8, আর ক্লোরিনটা 2, 8 আর 8। তাহলে দেখো শেষ কক্ষে কটা, 8টা ইলেকট্রন, এখানেও 8টা ইলেকট্রন চলে এলো। তাহলে এইভাবে যে এটা ইলেকট্রনের আদান প্রদান হলো, তাহলে এই যে ঘটনা, এরপরে কি হবে দেখো, তাহলে এই যে সোডিয়ামটা যখন একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে আমরা জানি ইলেকট্রন ছাড়লে সেটা প্লাস হয়ে যায়, আর ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হয়ে যাবে, মাইনাস। এবার দেখো যখন একটা পরমাণুর মধ্যে এভাবে প্লাস মাইনাস আয়ন চলে আসে, তাহলে দুটো জানো তোমরা আয়ন হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে এগুলোর মধ্যে জানো তোমরা যে পজিটিভ এবং নেগেটিভ, মানে উল্টো যখন হয়, বিপরীত বিপরীত যখন আধান থাকে, সেগুলো পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এবার তার প্রভাবে এটার এবং এটার মধ্যে আকর্ষণের সৃষ্টি হবে, দিয়ে আকর্ষণের কারণে দেখো সোডিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে কী হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড এটা তৈরি হলো, এটা হবে আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ মানে কি দেখো, যখন এবার তাহলে কাকে বলে আমি বলবো, তাহলে এগুলো ভালোভাবে বুঝো আগে। তাহলে দেখো একটি পরমাণু থেকে ইলেকট্রন কি হলো, বার হলো, আর একটাতে যুক্ত হলো, দিয়ে এভাবে বন্ধন তৈরি হলো। তাহলে দেখো আয়নীয় যৌগটা মানে যখন কোনো যৌগ কোনো পরমাণুর, মানে দুটি পরমাণু থেকে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে আকর্ষণ বলের প্রভাবে সৃষ্টি হয়, সেটা হবে আয়নীয় যৌগ। এবার দেখো এই যেটা আছে, এটার মধ্যে একটা বল কাজ করবে, এটাকে বলা হবে তড়িৎ বল বা কুলম্বীয় আকর্ষণ বল বা আকর্ষণ বল, এভাবে মনে রাখবা। তাহলে এটা কুলম্বীয় আকর্ষণ বলের প্রভাবে একসঙ্গে যুক্ত হবে, দিয়ে এই লবণটা তৈরি করে। তাহলে এবার আয়নীয় যৌগ কাকে বলে আমি বলছি, লিখো আয়নীয় যৌগ। তারপর বোঝার জন্য এগুলো একটু লিখে নিবা। লিখো দুই বা ততোধিক পদার্থ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে আয়নীয় যৌগ বলে। যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা একটা কি, আয়নীয় যৌগ। তো দেখো এইভাবে আমরা আয়নীয় যৌগ সম্পর্কে জানতে পারি। এবার আমরা জানবো যে একটা আয়নীয় যৌগের মধ্যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো বলছি, তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখো তাহলে প্রথমে আছে, ধরো আমি বললাম NaCl, এটার উদাহরণ দিয়ে বলছি। তাহলে এই যে NaCl এর ক্ষেত্রে Na যে প্লাস তৈরি হলো, আর Cl যে মাইনাস তৈরি হলো। তাহলে এবার এখান থেকে দেখো বুঝবো। প্রথমে ধরো আমি বলছি, এই যে প্লাস এবং মাইনাসের মধ্যে যে আকর্ষণ হবে, আকর্ষণের কারণে মনে রাখবা এগুলো বেশিরভাগ কঠিন পদার্থ হয়। তাহলে আয়নীয় যৌগ কি হয়, বেশিরভাগ কঠিন পদার্থ হয়। তাহলে আমি সংক্ষেপে লিখছি, তোমরা ভালোভাবে লিখবা যে এটা একটা কঠিন পদার্থ হয় এটা। তারপর এবার দেখো আরও আছে, ধরো আমি বলছি এই ধরো যে প্লাস এবং মাইনাস আছে, তার ফলে যে আকর্ষণটা হবে সেটা অনেক বেশি হবে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি, তার জন্য এদের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক,
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। তাহলে মনে রাখবা গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক বেশি হয়, এটা লিখে নাও, এটা বৈশিষ্ট্য। তারপর এই যে সোডিয়াম এবং ক্লোরিন যখন যুক্ত হবে দিয়ে যে মৌলটা তৈরি করবে, মনে রাখবা এগুলো যখন জলের মধ্যে দ্রবীভূত হবে, মানে যখন জলের মধ্যে মিশবে তখন সেটার মধ্যে আয়নের সৃষ্টি করবে, তার ফলে ওই আয়ন দ্বারা তড়িৎ পরিবহন হতে পারে। তার জন্য 3 নম্বর পয়েন্ট লিখো, আয়নীয় যৌগতে, আয়নীয় যৌগতে তড়িৎ পরিবহন হয়, তড়িৎ পরিবহন হয় মানে তড়িৎ সুপরিবাহী, তড়িৎ পরিবহন হয়। তাহলে আয়নীয় যৌগের মধ্যে বলছি আমি যে তড়িৎ পরিবহন হয়, তাহলে এগুলো আয়নীয় যৌগের বৈশিষ্ট্য তোমরা মনে রাখবা। তাহলে আয়নীয় যৌগ সম্পর্কে জানলাম। এবার তোমাদের বইয়ে দেখবা যে মূলক বা এগুলো সম্পর্কে একটু আছে, তো আমি বলছি মূলক কি হয়, তারপরে আমরা সংকেত তৈরি করার চেষ্টা করব। দেখো তাহলে মূলক, আগের দিন আমি আয়ন বলেছিলাম, তাহলে এবার আমরা মূলক সম্পর্কে জানবো। আয়নের ক্ষেত্রে কি বলেছিলাম, ধরো যে সোডিয়াম আছে, তাহলে একটা ইলেকট্রন যখন বেরিয়ে যায় দিয়ে কি হয়ে যায় সোডিয়াম প্লাস, তাহলে এটাকে কি বলা হবে আয়ন। এবার মূলকের ক্ষেত্রেও এটাই, দেখো মূলকের ক্ষেত্রে কি হয়, ধরো আমাদের এইভাবে আছে NH3 আছে, NH3, তাহলে এবার এটা অ্যামোনিয়া, এবার এখান থেকে একটা ইলেকট্রন একটা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা দেখো পজিটিভ যখন চার্জ চলে আসবে এটাকে বলা হবে মূলক। মূলক মানে কি, দেখো সোডিয়াম মানে কি একটা যৌগ থাকবে, একটা মৌল থাকবে শুধুমাত্র সোডিয়াম, আর এখানে আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, দুই বা ততোধিক। তাহলে যখন দুই বা ততোধিক মৌল মিলে কোনো মানে আয়নের সৃষ্টি করবে তাহলে সেটা হয়ে যাবে মূলক। তাহলে এটা যেমন, তাহলে এবার মূলক যেটা আছে সেটা আবার দুই ধরনের হবে, ওটা বলছি আমি। তাহলে দেখো মূলক কাকে বলে, লিখো, বলছি আমি, লিখো, দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে যে আয়নের সৃষ্টি করে সেই আয়নকে মূলক বলা হয়, মানে মূলকটা এক প্রকারের আয়ন। এবার দেখো যে মূলকটা আছে এটা আবার দুই ধরনের হবে, একটা হবে ক্যাটায়ন মূলক আর একটা অ্যানায়ন মূলক। তাহলে একটা হচ্ছে ক্যাটায়ন মূলক আর একটা লিখো অ্যানায়ন মূলক। তাহলে ক্যাটায়ন মূলক মানে বুঝতেই পারছো, যখন ইলেকট্রনের যখন দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে কী হবে একটা ধনাত্মক আয়ন তৈরি করবে সেটা হবে ক্যাটায়ন, আর যখন ঋণাত্মক আধান তৈরি করবে সেটা হবে অ্যানায়ন। তোমরা জাস্ট এক্সাম্পলগুলো মনে রাখবা, উদাহরণ তোমাদের বইয়ে আছে ওইগুলো মনে রাখবা। আমি বলছি, দেখো তোমাদের বইয়ে এগুলো আছে 89 পাতায়, হ্যাঁ, তো এগুলো একটু দু তিনটে তোমাদের আমি বলছি, এগুলো একটু মনে রাখবা। যেমন ধরো ক্যাটায়নমূলকের ক্ষেত্রে যে প্লাসগুলো আছে সেগুলো হবে, যেমন আমি বললাম ওটা ধরো NH4 আছে, প্লাস আছে, তারপরে আর ধরো বললাম যে H প্লাস আছে, এগুলো হচ্ছে ক্যাটায়নমূলক, সরি H প্লাস হবে না, ধরো বললাম PH4 প্লাস, এইভাবে ধরো আছে এগুলো। তারপরে অ্যানায়নমূলকের ক্ষেত্রে ধরো আমি বললাম যে SO4 2 মাইনাস, তারপরে আছে ধরো PO3 4 মাইনাস, তাহলে এই যেগুলো আছে ক্যাটায়ন অ্যানায়নমূলক, এগুলো মনে রাখো উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা মূলক সম্পর্কে জানলাম, মূলক মানে বোঝা গেল। এবার তারপরে আমরা দেখো যেগুলো আছে জানছি। আচ্ছা, ভিডিওটি যারা লাইক করনি অবশ্যই একটু লাইক করে দাও, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা জানবো তারপরে একটা পরমাণুর, আমরা এবার আশা করছি ওটাই আছে, সংকেত কিভাবে তৈরি করা হয়। সংকেত তৈরি মানে কোনো একটা জিনিসের ধরো আমরা সংকেত কিভাবে নাম বা কোনো কিছু সেগুলো তৈরি করব। দেখবো তোমাদের বলেছিলাম একটু রিডিং পড়ে নেবো বইটা, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখো তাহলে কোনো একটা জিনিসের সংকেত আমরা কিভাবে, ধরো আমি বলছি যে লেখো সোডিয়াম, সোডিয়াম সালফেট, তাহলে এই সোডিয়াম সালফেটের সংকেতটা আমরা কিভাবে তৈরি করব সেটা দেখো। তাহলে সোডিয়াম যেটা আছে প্রথমে সেটা লিখবা Na মানে সোডিয়াম, সালফেট মানে কি দেখালাম SO4 2 মাইনাস। এবার তারপরে তোমাদের কাজ এখানে যোজ্যতাটা লেখা, সোডিয়ামের যোজ্যতা 1 জানো তোমরা, আর সালফেটের যোজ্যতা 2, এভাবে লিখবা। এবার সংকেত তৈরি করা খুবই সোজা। সংকেত মানে কি, ধরো একটা কোনো বড় জিনিস আছে, মানে ধরো সোডিয়াম সালফেট, এবার এটাকে আমরা সংক্ষেপে লিখবো ইংরেজিতে, ওইটাকে বলা হবে সংকেত। তাহলে এবার এই ক্ষেত্রে দেখো এভাবে তোমরা দেখাবা যে এই দুইটা যাবে এই দিকে তীর চিহ্ন দিয়ে, আর একটা যাবে এই দিকে, তাহলে সোডিয়ামের সঙ্গে কত গেল 2, তাহলে অতএব লিখবা, অতএব সংকেত Na2, Na কত হলো 2 আর SO4। এবার এই 2টা লিখতে হবে না কারণ এটা যোজ্যতা, যোজ্যতা লিখতে হবে না, তাহলে সংকেতটা কি এলো এটা। তাহলে এইভাবে সংকেত হয়। আমি আরেকটা দেখাচ্ছি, ধরো বললাম অ্যালুমিনিয়াম, তোমরা লিখবা এগুলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা দেখালাম। তাহলে অ্যালুমিনিয়ামের কি হয় এল, আর ক্লোরাইডের হয় Cl মাইনাস। তাহলে অ্যালুমিনিয়ামের কত হবে, যোজ্যতা আশা করছি মুখস্থ করেছে, আগের দিন লিখিয়েছিলাম 3, যারা আগের ভিডিও দেখোনি দেখে নাও। তারপরে আছে 1, তাহলে এবার কি হবে, 1টা যাবে এটার কাজ, 3টা যাবে এটা, তাহলে সংকেতটা কি হবে বলো, এলটা থাকবে 1 লিখতে হয় না, আর Cl3 1টা লিখতে হয় না, Cl3, তাহলে এটা হয়ে গেল সংকেত। এইভাবে তাহলে দেখো সংকেত তৈরি এইভাবে আমরা করতে পারি। এবার একটু একটা কঠিন হয়, কঠিন বলতে একটু জাস্ট আমি বলছি দেখো, তো ওটা তোমরা কিভাবে তৈরি করবে আমি বলছি। ধরো আমি লিখলাম এটা আবার, যে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয় Al, আর সালফেটের ক্ষেত্রে SO4 2 মাইনাস। তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয় 3, সালফেটের কত হয় 2, তাহলে দেখো 2টা এখানে যাবে, কঠিন কিছুই নয় এখানে যাবে, তাহলে সংকেতটা কি হবে Al কত আছে, Al এর 2 আছে, আর সালফেট SO4 এবার কত আছে এটা 3, এবার এটা যেহেতু 43 লেগে যাবে তার জন্য কি ব্র্যাকেট দিতে হবে, তাহলে এইভাবে দেখো সংকেতটা হবে Al2SO4 3, তাহলে এবার মনে রাখবা। তাহলে সংকেত তৈরি করা খুবই ইজি, তোমরা অনেকগুলো বইয়ে আছে তোমাদের সব কিছু প্র্যাকটিস করবা, ঠিক আছে, এবং যে সংকেতগুলো আছে একটু মনে রাখবা। আর দু একটা দেখাই, হ্যাঁ একটু মানে যেগুলোর মধ্যে এগুলো লেখা থাকবে না কঠিন বা কোনো কিছু, তো আমি বলছি দেখো, এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা এগুলো তোমাদের খুব সোজা লাগছে, কিন্তু দেখবা বইয়ে অনেক কিছু আছে, মূলক আছে, সব কিছু তোমরা দেওয়া আছে, সেগুলো লিখবা। এবার দেখো আমরা ধরো আমি লিখলাম মিথেন, মিথেনের সংকেত তৈরি করো, তাহলে এবার তো কঠিন পারবা না, বা ধরো বললাম আমি অ্যামোনিয়া, এটা সংকেত লিখো মিথেন বা অ্যামোনিয়া, তাহলে এবার কিভাবে, তাহলে এবার তোমাদের জানতে হবে যে মিথেনের মধ্যে কি কি থাকে, সেগুলো জানলে পেরে যাবা। তাহলে মিথেনের মধ্যে মনে রাখবা কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে, তাহলে কার্বন আর হাইড্রোজেন, তো এভাবে লিখবা তোমরা। এবার দেখো কার্বনের ক্ষেত্রে C, হাইড্রোজেনের ক্ষেত্রে H, কার্বনের যোজ্যতা 4, হাইড্রোজেনের 1, তাহলে একটা যাবে এখানে, 4টা যাবে এখানে, তাহলে সংকেতটা কি হয়ে যাবে CH4, বাস এত সোজা। তারপরে এবার তোমাদের জানতে হবে যে অ্যামোনিয়ার মধ্যে কি থাকে, তাহলে দেখো অ্যামোনিয়ার মধ্যে থাকে নাইট্রোজেন, আমি সংক্ষেপে লিখছি আর লিখে দিচ্ছি নাইট্রোজেন, আর একটা আছে কি হাইড্রোজেন, তাহলে অ্যামোনিয়ার মধ্যে কি থাকে নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেন N, হাইড্রোজেন H, এবার নাইট্রোজেনের যোজ্যতা কত হয় 3, হাইড্রোজেনের কত হয় 1, তাহলে একটা যাবে এদিকে, 3টা যাবে এদিকে। যারা যোজ্যতা মুখস্থ করে নিয়ে আগের ক্লাস অবশ্যই দেখো, দিয়ে মুখস্থ করো, তাহলে কি হবে NH3, তাহলে এটা হয়ে গেল অ্যামোনিয়া। তাহলে NH3 এটা হলো অ্যামোনিয়া, মিথেন এটা। আর একটা পরে মনে রাখবা ফসফিন, হ্যাঁ তো ফসফিন দেখো এটা আমাদের পরীক্ষায় পড়েছিল, দেখো তাহলে ফসফিনের কি হবে, যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন, তাহলে ফসফিনের মধ্যে থাকে ফসফরাস আর হাইড্রোজেন, তাহলে ফসফরাসের যোজ্যতা হয় 3, হাইড্রোজেনের 1, তাহলে কি হবে 3টা যাবে এখানে, এটা একটা আসবে এখানে, তাহলে সংকেতটা কি হবে PH3, তো এইভাবে দেখো সংকেত, সংকেত এগুলো লিখবা একটু ভালোভাবে। তাহলে বললাম আমরা 5টা করে দেখালাম যে সংকেত কিভাবে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এগুলো অনেক অনেক তোমাদের বইয়ে আছে, পরপর দেখবা, তো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করতে হবে এগুলো। এখানে এবার আমরা জানবো যে পরিবর্তনশীল যোজ্যতা মানে কি। দেখো আমি আগের দিন বলেছিলাম যোজ্যতা মানে কি, তো আবার একটু বলছি, তারপরে পরিবর্তনশীল যোজ্যতা মানে আমি যেমন বলছিলাম ওই ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে দেখো 2 8 1, ক্লোরিনের ক্ষেত্রে 2 8 আর 7, তাহলে সোডিয়াম দেখো আমি বললাম যে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে ক্লোরিনের কাছে আসবে, তাহলে একটা ইলেকট্রন যেটা ছেড়ে দিলে আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কোনো পরমাণু যতটা ইলেকট্রন ছাড়ে বা যতটা ইলেকট্রন গ্রহণ করে সেটাকে তার যোজ্যতা বলা হয়, তাহলে বোঝা গেল। এবার এখানে আছে পরিবর্তনশীল যোজ্যতা, এবার দেখো বিভিন্ন মৌল আছে, যেমন এই সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা কত 1, ক্লোরিনের ক্ষেত্রে 1, আরও বলছি ধরো ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ছাড়ে, তাহলে যোজ্যতা 2, ধরো আমি বললাম অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়ে, তাহলে যোজ্যতা হবে 3, তারপর ধরো বললাম ফসফরাস, ফসফরাস 3টে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যোজ্যতা কত 3, তাহলে এইভাবে দেখো হয়। এবার পরিবর্তনশীল মানে কি, দেখো বিভিন্ন মৌল আছে যেগুলো ইলেকট্রন একটাও বর্জন করতে পারে, দুটোও বর্জন করতে পারে, তাহলে তাদের পরিবর্তন হয়ে যাবে, মানে একও যোজ্যতা হবে, দুও হবে। তারপর যেমন কপারের আছে, তার 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, 7ও হতে পারে, এইভাবে তো বিভিন্ন যোজ্যতার সৃষ্টি হয়, তাহলে সেটা হবে পরিবর্তনশীল যোজ্যতা, মানে যে সকল মৌলের মধ্যে বিভিন্ন যোজ্যতার বিভিন্ন হবে সেটা হবে পরিবর্তনশীল যোজ্যতা। তাহলে এবার দেখো আমি উদাহরণ দিয়ে বলছি, লোহার ক্ষেত্রে দেখো Fe2+, এটা হতে পারে, বা Fe3+, তাহলে এটা হলো দেখো ফেরাস, এটা হলো ফেরিক, তাহলে এটা ফেরাস,
আর এটা ফেরিক। তাহলে দেখো এই ক্ষেত্রে দুটো পরিবর্তনশীল যোজ্যতা, 2 হতে পারে 3 হতে পারে। তারপর ধরো বললাম Cu, তাহলে এই যে Cu প্লাস আবার আছে ধরো Cu2 প্লাস, তাহলে এটার ক্ষেত্রেও দেখো দুটো যোজ্যতা। তাহলে এইভাবে যখন বিভিন্ন মানে দুটো বা তিনটে বা আরও বেশি হয়, তিনটে চারটে যখন যোজ্যতা থাকবে তাহলে সেটা হবে পরিবর্তনশীল যোজ্যতা। তাহলে পরিবর্তনশীল যোজ্যতা মানে কি বলছি আমি, লিখো। বিভিন্ন মৌলের যোজ্যতার বিভিন্নতা দেখা যায়, লেখো সেই বিভিন্ন যোজ্যতাকে ওই মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে। তাহলে এটা হলো পরিবর্তনশীল যোজ্যতা। যেমন তোমরা এই দুটো লিখে নাও, লোহার ক্ষেত্রে Fe2 প্লাস Fe3 প্লাস, আর কপারের ক্ষেত্রে কপার প্লাস আর কপার 2 প্লাস, তাহলে এগুলো হলো পরিবর্তনশীল যোজ্যতা। এবার আমাদের পড়তে হবে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া তোমাদের এটা সম্পূর্ণ আলাদা ওখান থেকে। তাহলে রাসায়নিক বিক্রিয়া মানে কি আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো কোনো কারণে জল ধরো শেষ হয়ে গেল, তাহলে আমরা জল তৈরি করব, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে হাইড্রোজেন, ধরো আমি হাইড্রোজেন নিয়ে এলাম আর অক্সিজেন নিয়ে এলাম, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে এসে সেই দুটোকে ধরে একসঙ্গে মিক্স করলাম। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি একসঙ্গে মিক্স করা হয়, দিয়ে অনেক কিছু প্রক্রিয়া করতে হবে আরও, দিয়ে সেটার মধ্যে কি পাওয়া যাবে, জল পাওয়া যাবে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে একসঙ্গে মিক্স করে যে জলটা পেলাম, তাহলে প্রথমে দেখো হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, তাহলে দুটো গ্যাসের মিলনের ফলে দুটো গ্যাস যখন মিশলো, দিয়ে কি তৈরি হলো, একটা জল তৈরি হলো, সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে প্রথম দিকে ছিল গ্যাস, তারপরে তৈরি হলো তরল, তাহলে এক ধরনের পদার্থ থেকে এক ধরনের নতুন পদার্থ তৈরি হলো, তাহলে এটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। তাহলে এবার রাসায়নিক বিক্রিয়া কি হয়, কাকে বলে আমি বলছি, আমি আরও ভালোভাবে উদাহরণ দিয়ে বলছি। ধরো আমি যেটা বললাম, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, দুটোকে মিক্স করলাম, দিয়ে H2O, এটা তৈরি হলো জল। তাহলে এই যে প্রক্রিয়া হলো, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিশলো, এক ধরনের গ্যাসীয় পদার্থ ছিল, সেগুলো থেকে তরল পদার্থ তৈরি হলো, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। এবার রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ দেখো এইভাবে যুক্ত হতে পারে, ভাঙতেও পারে, তারপরে তাদের বিনিময় ঘটতে পারে, বিয়োজনও ঘটতে পারে, এগুলো। তাহলে এবার দেখো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দুটি মৌলিক পদার্থ যুক্ত হতে পারে বা যৌগিক পদার্থ ভাঙতে পারে, সব কিছু ঠিক আছে। এবার রাসায়নিক বিক্রিয়া জিনিস কাকে বলে, কি হয় সেটা আমি বলছি, লিখো। এটা একটা একটু বড় সংজ্ঞা, তো আমি বলছি ভালোভাবে লিখো সবাই। লিখো, দুই বা ততোধিক পদার্থ নিজেদের মধ্যে যুক্ত হয়ে অথবা কোনো যৌগিক পদার্থ ভেঙে গিয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করলে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। তাহলে বললাম এটা হলো দেখো রাসায়নিক বিক্রিয়া। এবার যেমন আমি আরেকটা দেখাচ্ছি, ধরো আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন এটা মিক্স করলাম, দিয়ে কি তৈরি হলো, NH3 অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে এবার এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হলো, তাহলে এটা একটা কি, রাসায়নিক বিক্রিয়া, মনে রাখো। আচ্ছা, এবার আমরা জানবো, দেখো রাসায়নিক বিক্রিয়া, দেখো এই ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া হলো, তাহলে দেখো এক্ষেত্রে যারা বিক্রিয়াগুলো করছে, মানে যে সকল পদার্থ মিলে বিক্রিয়া ঘটায়, তাহলে যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করছে তাদেরকে বলা হবে বিক্রিয়ক বা রিয়াক্টেন্ট ইংরেজিতে। তাহলে এটা কি, এদেরকে বলা হয় বিক্রিয়ক, যারা পদার্থতে বিক্রিয়া করছে। আর যেটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়াজাত পদার্থ, এটা মনে রাখো। তাহলে যারা বললাম বিক্রিয়া করে দিয়ে উৎপন্ন, যারা বিক্রিয়া করবে সেটা হবে বিক্রিয়ক, যেটা উৎপন্ন হবে বিক্রিয়াজাত পদার্থ। এটা কাকে বলে আমি বলছি, সংজ্ঞাগুলো একটু লিখে নাও। তাহলে আছে বিক্রিয়ক, দেখো বিক্রিয়ক কাকে বলে আমি বলছি, লিখো। যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে। তাহলে এটা বিক্রিয়ক। আর একটা আছে দেখো, যেমন লিখিলাও তোমরা বিক্রিয়াজাত পদার্থ, যেমন লিখবা বিক্রিয়কের ক্ষেত্রে, যেমন বললাম ধরো হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে এই যে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হলো, মিললেও, তাহলে এটা কী হলো, বিক্রিয়ক। আর বিক্রিয়াজাত পদার্থ এটা লিখে নাও, যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় তাকে বিক্রিয়াজাত পদার্থ বলে। যেমন লিখো, ধরো বললাম জল, H2O জল, তারপরে অ্যামোনিয়া যেটা বললাম NH3 অ্যামোনিয়া, তাহলে এগুলো কি, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এইভাবে দেখো তৈরি হয়। এবার আমরা জানবো একটা বিক্রিয়াকে আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে লিখব, সেগুলো সম্পর্কে। তোমাদের ক্লাস 7-এর মধ্যে কয়েকটা বিক্রিয়া আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, তো আমি মানে বুঝে নিলেই হলো। আমি বলছি দেখো, এবার একটা যে কোনো বিক্রিয়া আছে, আমি ধরো বললাম যে অ্যামোনিয়া এবং
মিথেনের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কিছু তৈরি হলো, তাহলে এটা এবং এটা মিশলে ওটা তৈরি হলো। তাহলে এগুলোকে আমরা কিভাবে দেখো সমীকরণের সাহায্যে প্রকাশ করি, মানে যেমন অঙ্কতে 2x² + 5x এভাবে, তাহলে সমীকরণের সাহায্যে আমরা কিভাবে লিখবো দেখো। প্রথমে যে হাইড্রোজেন আছে, ধরো আমি জলের ক্ষেত্রে বলছি, আর যে অক্সিজেন আছে দিয়ে মিলে কি হলো, জল তৈরি হলো। তাহলে এই যেটা পুরোটা জিনিস, এই পুরোটাকে একসঙ্গে বলা হবে রাসায়নিক সমীকরণ। তাহলে এটা একটা কি রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণ কাকে বলে ওটা আবার লিখতে হবে। দেখো রাসায়নিক সমীকরণ বলছি, লেখো কোনো রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্ন সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে রাসায়নিক সমীকরণ বললাম, যেমন যেমন এটা ধরো বলছি নাইট্রোজেন তার সঙ্গে হাইড্রোজেন দিয়ে কি তৈরি হলো, অ্যামোনিয়া। তাহলে এটা একটা কি রাসায়নিক মানে সমীকরণ। এবার রাসায়নিক সমীকরণের পরে আমরা জানবো দেখো এরপরে যে রাসায়নিক সমীকরণের ফলে আমাদের দেখো রাসায়নিকের যে ব্যালেন্স করতে হবে সমীকরণে সেটা সম্পর্কে, এগুলো আমরা ব্যালেন্স নামে জানি বা সমতা বিধান বাংলায় বলা হয়, তো সেটা সম্পর্কে তো অবশ্যই বলছি আমরা। দেখো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি লাইক করে দাও। এবার দেখো আমরা ওটা জানবো সমতা বিধান। তাহলে একটা সমীকরণকে আমরা কিভাবে দেখো সমান করতে পারবো সেটা আমরা এখানে শিখব। ধরো আমি বলছি সিম্পল একটা বিক্রিয়া, ওটাই বলছিলাম বারবার। দেখো তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনেতে কি তৈরি হলো, NH3 অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে এবার এক্ষেত্রে দেখো আমরা যদি দেখি যে পরমাণুগুলো আছে সমান নাই, তাহলে এখানে নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন আছে দুটো, এখানে হাইড্রোজেন কটা আছে দুটো, আর এবার নাইট্রোজেন কটা একটা, এখানে আছে দুটো, এখানে আছে একটা, তাহলে সমান নাই। এখানে হাইড্রোজেন দুটো, এখানে আছে তিনটে, তো এই যে সমান নাই তাহলে এগুলোকে সমান করতে হবে, সেটাকে বলা হবে সমতা বিধান। এটা আমি জাস্ট বলছি, এখন দেখে নাও কীভাবে, তারপর আবার আরও অনেক কিছু বলতে হবে। তাহলে এখানে নাইট্রোজেন কটা আছে দুটো, তাহলে এবার দেখো এখানে 2 নাই, এটা একটা আছে, তাহলে এখানে কত দিব 2, তাহলে এটা সমান হয়ে গেল। দেখো 2, এখানেও 2। এবার হাইড্রোজেন দুটো এখানে আছে, এটা সামনে থাকলে গুণ হয়, তাহলে 2 3, 3 2 গুণে 6, তাহলে এখানে কত দিতে হবে 3, তাহলে 3 2 গুণে 6। এবার দেখো নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন 6টে, হাইড্রোজেন 6টা। তো এইভাবে দেখো ব্যালেন্স করতে হয় বা সমতা বিধান। তাহলে সমতা বিধান কাকে বলে বা কী হয় সেগুলো আমি বলছি, লেখো কোনো রাসায়নিক সমীকরণকে বিভিন্ন সংখ্যা বসিয়ে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু সংখ্যা সমান করার পদ্ধতিকে সমতা বিধান বলে। তাহলে সমতা বিধান কাকে বলে বলা হলো। এবার এটা একটা দেখিয়ে দিবা যেমন দিয়ে। এবার আমরা জানবো যে সমতা বিধান যেটা আছে ওটা কেন করা হয় বা এগুলো সব কিছু। তাহলে ধরো একটা যে কোনো একটা জিনিস আছে, এবার সেটার মধ্যে দেখো নাইট্রোজেন আছে, এবার এখানে নাইট্রোজেন কটা ছিল দুটো, এবার এখানে ছিল কটা একটা, তাহলে এক্ষেত্রে দেখো একটা ইমব্যালেন্স তৈরি হয়। মানে আমরা জানি একটা মানে মহাবিশ্বের মূলে একটা জিনিস আছে যে কোনো পদার্থকে তৈরি বা ধ্বংস করা যায় না, এটা মনে রাখবা। তাহলে বলছি আমি যে কোনো পদার্থকে তৈরি বা ধ্বংস করা যায় না, সেটার রূপান্তর করা যায়। কিন্তু এখানে দেখো কী হয়ে যাচ্ছে, যে একটা ইলেকট্রন একটা পরমাণু এক্সট্রা চলে আসছে, তাহলে এই যে একটা এক্সট্রা চলে এলো তার মানে কি এটা হবে না, কারণ আমরা জানি যে কোনো জিনিস তৈরি বা ধ্বংস করা যায় না। তাহলে এবার এটা তার জন্য এখানে আমাদের ব্যালেন্স করতে হবে, তবে এটা আমরা বুঝতে পারবো যে এটাও সমান আছে এটাও সমান আছে। এটা একটা। আর একটা দেখো এই ক্ষেত্রে যে একটা এক্সট্রা পরমাণু চলে এলো, তাহলে এই যে এক্সট্রা পরমাণুটা কোথায় এলো ওটাই জিনিস, তাহলে এটার পরমাণুর সংখ্যা সমান করার জন্য এগুলো তৈরি করা হয়। তাহলে প্রথম যেটা বললাম যে দেখো এই ক্ষেত্রে ভরের সৃষ্টি বা ধ্বংস হবে না, তার জন্য ব্যালেন্স করা হয়। আর একটা 2 নম্বর যেটা বললাম যে কোনো পরমাণুর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পরমাণুর যে মোট সংখ্যা আছে সেটা সমান করার জন্য এগুলো করা হয় সমতা বিধান। তাহলে আমরা বললাম সমতা বিধানের উদ্দেশ্য কেন করা হয় এটা মনে রাখো। এখানে আমাদের আরও অনেক কিছু ব্যালেন্সের প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো প্র্যাকটিস, তো সেটা আমরা পরের দিন প্র্যাকটিস করব, ঠিক আছে। আজকে এত দেরি থাক। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন, যে কোন মৌলের 2টি যোজ্যতা দেখা যায়, অবশ্যই হাইড্রোজেন হয় না হিলিয়াম না লিথিয়াম না কপার, সেটা তোমরা কমেন্টে জানাও। আজকের দিনে এটা আমি পড়িয়েছি, তো দেখি তোমরা কতটা পড়েছো অবশ্যই কমেন্টে জানাও। আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আমি ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আবার কাজে দিবে। তো অবশ্যই এটা ভালোভাবে দেখো, আবার দেখা হচ্ছে পরে ক্লাসে।